আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতা এসেছে পাক্কা 4 মাস হলো। পুলিশের পরিসংখ্যান বলছে এই 4 মাসে প্রতিদিন গড়ে 10টিরও বেশি খুনের ঘটনা ঘটেছে। দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে এসে একের পর এক খুন করার ঘটনা ঘটলেও সন্ত্রাসীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। শুধু রাস্তাঘাটেই নয়, সন্ত্রাসীরা মসজিদের ভেতরে ঢুকেও গুলি চালাচ্ছে, যেটি অতীতে দেখা যায়নি। আর ছিনতাইয়ের ঘটনা এত বেশি ঘটছে যে খোদ পুলিশই তার হিসেব রাখতে পারছে না। চলন্ত মোটরসাইকেল কিংবা রিকশায় হামলা চালিয়ে বেপরোয়াভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুলিশও এসব হামলা থেকে রেহাই পাচ্ছে না। বিএনপি আমলের 120 দিনের আইন শৃঙ্খলার করুণ চিত্র মব সন্ত্রাসের স্বর্ণযুগ বলে খ্যাত ইউনূসের আমলকেও ছাড়িয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের অনেকের কাছে বিএনপি সেই 2001 সালের আমলের চিত্রটা ফিরে আসছে, কারণ ওই সময় সন্ত্রাসের কারণে তটস্থ ছিলেন বিএনপির ওয়ার্ড কমিশনাররাই, আর এখন খুন হচ্ছে বিএনপি নেতারাই। প্রশ্ন হলো, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এই ভয়াবহ চিত্র কেন, যেখানে সাধারণ মানুষ তো আছেই, দলটি নেতা থেকে পুলিশও নিরাপদ নয়। আবার বিএনপির চৌকস নেতাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলেও পরিস্থিতি এতটা নাজুক হচ্ছে কেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 5ই আগস্ট বাংলাদেশের ক্ষমতার পালা বদলের পর ইউনূসের আমলের সবচেয়ে ভয়াবহ আতঙ্কের নাম ছিল মব সন্ত্রাস আর আইন শৃঙ্খলার পরিস্থিতি। ইউনূসের 1.5 বছরে সমাজ মাধ্যমের নিয়মিত হেডলাইন ছিল অন্তর্বর্তী সরকারের সময় উদ্বেগজনক হারে বাড়ছে খুন কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। উদ্বেগ, আতঙ্ক বেড়েছে অথবা নিরাপত্তা নেই কোথাও। ইউনূসের আমলে প্রথম 10 মাসে 3,500-এর বেশি খুন হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের মানুষ আশা করেছিল ইউনূস আমলে সেই দুঃসময় শেষ হবে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থায় ফিরবে, এমন আশা ছিল দেশের মানুষের। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে একদিকে অনেক পুলিশের চাকরি খেয়েছে, আর একদিকে ব্যাপক রদবদল করেছে। তবে বর্তমান সরকারের গত 4 মাসে দেশের আইন শৃঙ্খলার তেমন উন্নতি হয়নি, বরং অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 3 মাসে সারা দেশে 915টি হত্যাকাণ্ডের মামলা নথিভুক্ত হয়েছে, অর্থাৎ গড়ে প্রতিদিন 10টিরও বেশি খুনের ঘটনা ঘটেছে। এই 915টি হত্যাকাণ্ডের মধ্যে বিএনপি ক্ষমতা গ্রহণের ঠিক পরপরই অর্থাৎ মার্চ মাসে 317টি, এপ্রিলে 288টি ও মে মাসে 310টি মামলা দায়ের হয়েছে। এবার দেখা যাক ইউনূসের আমলে মানে গত বছরের এমন সময় খুন খারাপের চিত্র কেমন ছিল। 2025 সালের এই সময় 3 মাসে 994টি মামলা হয়েছিল। এর মধ্যে সর্বোচ্চ ছিল গত বছরের মে মাসে, ওই মাসে 341টি খুনের মামলা রেকর্ড করা হয়েছিল। এবার দেখা যাক আওয়ামী লীগ আমলে মানে 2024 সালে একই সময়ের চিত্র কেমন ছিল। 2024 সালের একই সময় হত্যাকাণ্ডের কারণে দায়ের হওয়া মামলার সংখ্যা ছিল 794টি, মানে প্রায় 150 থেকে 200টি কম ছিল। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে আওয়ামী লীগ আমলের তুলনায় 2026 সালের প্রথম 3 মাসে দেশে হত্যাকাণ্ড বেড়েছে 14%। ডেইলি স্টার এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছর এই 3 মাসে সবচেয়ে বেশি 260টি খুনের ঘটনা ঘটেছে ঢাকা রেঞ্জে। এরপর চট্টগ্রামে 186টি, রাজশাহীতে 106টি, খুলনায় 84টি মামলা হয়েছে। মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে বরাবরের মতোই শীর্ষে ঢাকা, যেখানে 57টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত 7 জুন টিআইবি তাদের এক রিপোর্টে বলেছে সরকার গঠনের প্রথম 100 দিনে দেশে খুন, ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো অপরাধের ঘটনা বেড়েছে। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী গত মার্চ ও এপ্রিল 2 মাসে দেশে 605টি খুন, 196টি অপহরণ, 294টি ছিনতাই এবং 90টি ডাকাতির ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা মনে করেন পরিসংখ্যানে ঠিক বোঝা যাবে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ হয়েছে। গত কয়েক মাসে এমন কিছু ভয়াবহ ঘটনা একের পর এক ঘটেছে, যেগুলোর কারণে আতঙ্ক বাড়ছে আরো বেশি। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র কতটা খারাপ তা বোঝার জন্য 16 জুন একদিনের চিত্রই যথেষ্ট মনে হতে পারে। 16 জুন বেলা 11টার দিকে রাজধানীর শেখের থেকে 7 নম্বর সড়কের মাথায় এক বিকাশ এজেন্টকে কুপিয়ে 3.5 লাখ টাকা লুট করে ছিনতাইকারীরা।
বিকালে তাদের ধরতে অভিযানে নামে পুলিশ। এই ঘটনার সংবাদ মাধ্যমের শিরোনাম হয়, সকালে কুপিয়ে ছিনতাই, বিকালে অভিযানে যাওয়া পুলিশকে কুপিয়ে জখম। অর্থাৎ অভিযানের সময় পুলিশের দুই কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। এ সময় পুলিশের গুলিতে আহত হন সন্দেহভাজন দুই ব্যক্তি। একই দিন লালমনিরহাটের আদিতমারিতে 7 বছরের এক শিশুর নিখোঁজের একদিন পর মাটি চাপা দেওয়া অবস্থায় বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে একজনের বাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জেলা প্রশাসক, এসপি ও পুলিশের গাড়ি ভাঙচুর করেছে স্থানীয় লোকজন। এই সময় 18 জন পুলিশ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, প্রকাশ্য দিবালোকে খুন, ছিনতাই আর পুলিশের উপর হামলা ভয়াবহ রকমের বেড়েছে। 13 জন চট্টগ্রামের রাউজান উপজেলার জনাকীর্ণ বাজারে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি অটোরিকশায় করে 5 থেকে 7 জন সশস্ত্র ব্যক্তি এসে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ফাঁকা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। স্থানীয়রা এখন রাউজানকে সন্ত্রাসের জনপদ হিসেবে আখ্যায়িত করেছেন। 24-এর 5ই আগস্টের পর থেকে কেবল রাউজানে অন্তত 25 জন নিহত হয়েছেন। এর মধ্যে 18টি মৃত্যুই রাজনৈতিক বিরোধের কারণে। একই সময় শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সহ 350 জনের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সূত্রের দাবি, নিহতদের অধিকাংশই বিএনপি নেতাকর্মী। এর একদিন আগে শুক্রবার খুলনায় এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়। আর 14 জন রোববার খুলনায় যা ঘটেছে সেটি সন্ত্রাসের সব অতীত রেকর্ডকে ছাড়িয়ে গেছে। খুলনা শহরের দৌলতপুরে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে সন্ত্রাসীরা গুলি চালালে 2 মুসল্লি আহত হন। একই দিন ঢাকার পশ্চিম রামপুরের শিশু সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাল্লা পলাশ কারাগার থেকে মুক্তি পাওয়ার মাত্র 1 মাসের মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। খুনের মতোই আর এক আতঙ্কের নাম ছিনতাই। আগে ছিনতাই ছিল রাজধানী ঢাকার আতঙ্ক, এখন তা জেলা শহরগুলোতেও আতঙ্কে পরিণত হয়েছে। ভোর কিংবা রাত শুধু নয়, প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে। ব্যাংকপাড়া কিংবা বাসারগুলি, মার্কেট কিংবা বিনোদন কেন্দ্র, সব জায়গায় সুযোগ পেলেই ছিনিয়ে নেওয়া হচ্ছে সর্বস্ব। কেউ বাহাদিরে গুলি করতেও দ্বিধা করছে না ছিনতাইকারীরা। এতে রাস্তায় বেরোলেই ছিনতাইয়ের এক অজানা আতঙ্কে পথ চলতে হচ্ছে মহানগরের মানুষকে। সামাজিক মাধ্যমে প্রায় ভাইরাল হচ্ছে ছিনতাইয়ের ভয়াবহ সিসি ক্যামেরা ফুটেজ। 16 জুন রাজধানীর আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে 3 লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। 15 জুন দিবাগত রাতে রাজধানীর পল্লবীর পলাশনগর এলাকায় ছিনতাইকারীরা এক ব্যক্তিকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। একই দিন রংপুর, রাজশাহী সহ দেশের অনেক জায়গায় ছিনতাই ঘটনা ঘটেছে। 14 জুন ফরিদপুরের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে 3 লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। 7 জুন মতিঝিলের শাপলা চত্বরে প্রকাশ্য দিবালোকে গুলি করে এক ব্যবসায়ীর টাকা ও ডলার ছিনিয়ে নিয়েছিল সন্ত্রাসীরা। একই দিন ভোরে দিনাজপুরের পার্বতীপুর থেকে নিজের বাড়ি থেকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন সোহেল ইসলাম। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গেট পার হয়ে ছিনতাইকারীর আক্রমণের শিকার হওয়ার 4 দিন পর মারা যান তিনি। গত 30 মে পরিবারের সঙ্গে ঈদ উল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হন 2 নারী। 11 জুন ভাইরাল হওয়া এক ছিনতাইয়ের ভিডিও ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। ওই ভিডিওতে দেখা যায় চলন্ত মোটরসাইকেল আরোহীকে ছিনতাইকারীরা ইট ছুঁড়ে মারে। দর্শক, এই ছিনতাই যারা রোধ করবে সেই পুলিশ বাহিনীর সদস্যরা তারা নিজেরাই একের পর এক সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন। প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জায়গায় পুলিশ আক্রমণের শিকার হচ্ছেন। 16 জুন কমপক্ষে দেশের 3টি জায়গায় পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন। 12 জুন রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মধ্যরাতে দায়িত্ব পালনকালে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশের 2 সদস্য আহত হন। 10 জুন বগুড়ায় পুলিশের এক এসআই কে ছুরিকাঘাত করে তার কাছে থাকা মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই দিন ঢাকার সাভারে পুলিশের উপর হামলা চালিয়ে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, ইউনূসের আমলের মতোই বিএনপি আমলে পুলিশের উপর আক্রমণের সংখ্যা বেড়ে চলছে।
ডেইলি স্টার খবরে বলা হয়েছে, দিনে দুপুরে একের পর এক হত্যাকাণ্ড ও অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ নাগরিকদের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে। খুন, গোলাগুলি আর ছিনতাই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মানুষ নিরাপত্তা চায়, কিন্তু বারবার আশ্বাস দেওয়া হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না। এমন বেহাল দশার মধ্যেও গত 1 মে থেকে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছিল। এই বিশেষ অভিযানে দেশ জুড়ে 18,000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তা অপরাধ দমনে যথেষ্ট ভূমিকা রাখছে না বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। কারণ হলো, এদের বেশিরভাগই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, যারা মূলত গ্রেপ্তার হয়েছেন মিছিল করার কারণে। শীর্ষ আর দলীয় সন্ত্রাসীরা পুলিশের নাকের ডগায় দিনে দুপুরে খুন খারাপি করলেও পুলিশ ব্যস্ত মিছিল করার কারণে আওয়ামী লীগকে ধরতে। বিশ্লেষকদের মতে, যেসব কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন নাজেহাল অবস্থা, সে কারণগুলোর দিকে নজর দেওয়ার চেয়ে সরকারের নজর রাজনৈতিক দমন পীড়নের দিকেই বেশি। বিশ্লেষকদের মতে, অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার, আইন প্রয়োগকারী সংস্থার দুর্বলতা এবং 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর শীর্ষ অপরাধীদের মুক্তি ও দেশে ফিরে আসা সন্ত্রাস বাড়ার মূল কারণ। ক্ষমতার লড়াইয়ে অপরাধী গোষ্ঠীগুলোকে ব্যবহার করা হচ্ছে, যার ফলে দেশ জুড়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা ও হত্যাকাণ্ড ঘটছে। ডেইলি স্টার খবরে বলা হয়েছে, রাজনৈতিক কোন্দল, আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তারের লড়াই ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষে দেশ জুড়ে খুন, টার্গেট কিলিং ও বন্দুক হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। থানা থেকে লুট হওয়া 1,000-এর বেশি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। এছাড়া 5 আগস্টের পর মুক্তি পাওয়া অনেক অপরাধী রাজনৈতিক ছত্রছায়া থেকে এসব অস্ত্র ব্যবহার করে অপরাধ ঘটিয়ে যাচ্ছে। পুলিশের বড় কর্তারা বলছেন, 24 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ কয়েকজন কুখ্যাত গ্যাং লিডার ও দণ্ডপ্রাপ্ত অপরাধী কারাগার থেকে জামিনে বা বিদেশ থেকে দেশে ফিরে আসায় সহিংসতা নতুন মাত্রা পেয়েছে। দেখা যাচ্ছে, নিজেদের প্রভাব বিস্তারের কারণে বিএনপির নেতাকর্মীরা দিনে দুপুরে খুন হচ্ছেন। চট্টগ্রামের রাউজান আর খুলনা এক্ষেত্রে বড় উদাহরণ। সাবেক পুলিশ কর্মকর্তারা মনে করেন, বিএনপি 2001 সালে ক্ষমতায় আসার পর একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন সন্ত্রাস এতটাই বেড়েছিল, বিএনপির ওয়ার্ড কমিশনাররা সাক্ষাৎ জমদূতকে দেখতে পেতেন। 2002 সালের অক্টোবরের শুরুতে 3 দিনে 32 জন ওয়ার্ড কমিশনার আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন। বিএনপি সরকার তখন গানম্যানও দিয়েছিল, তাতেও সন্ত্রাস না কমায় বাধ্য হয়ে ওই বছরের 17 অক্টোবর সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন ক্লিন হার্ট শুরু করেছিল, যেটি পরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। পুলিশের একটি সূত্র বলছে, 2001 সালে বিএনপি আমলের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীরা এতদিন জেলে ছিল অথবা বিদেশে পালিয়েছিল, কিন্তু 24-এর 5 আগস্টের পর তারা ব্যাপক প্রতাপ নিয়ে ফিরে এসেছে। মুক্ত বা ফিরে আসার শীর্ষ অপরাধীদের মধ্যে অন্যতম হলো কিলার আব্বাস, সুইটার আসলাম, পিচ্চি হেলাল, ইমন, টিটন, ফ্রিডম রাসু, মোল্লা মাসুদ ও টোকাই সাগর। এরা সবাই বিএনপির 2001 সালের শাসনামলের টার ছিল। এখন তারা আবার ফিরে এসেছে। বিএনপি একটি সূত্র বলছে, 2002 সালের অপারেশন ক্লিন হার্টের মতো একটি অভিযান চালানো নিয়ে সরকার অভ্যন্তরে কথাবার্তা হয়েছিল, কিন্তু পরে এ নিয়ে সিদ্ধান্ত হয়নি। পুলিশের সূত্র বলছে, জুলাই আন্দোলনের সংঘটিত পুলিশ হত্যার বিচার না হওয়া, পুলিশের মধ্যে বিএনপি করণের কারণে পুলিশ এখন গা বাঁচিয়ে দায়িত্ব পালন করছে। এমন কিছু পুলিশ সদস্যকে জেলার এসপি করা হয়েছে, যাদের আগে কমান্ডিং এর অভিজ্ঞতা নেই বললেই চলে। আবার বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে যেসব খুন হচ্ছে, সেগুলোর পিছনে দায়ীদেরকে উপর মহলের চাপে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। এমন পরিস্থিতিতে পুলিশের উপর আক্রমণ যে হারে বাড়ছে, তাতে পুলিশ নিজেকে আরো গুটিয়ে নেয়ার আশঙ্কাই করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দিন যত যাচ্ছে তত আওয়ামী লীগ এবং বিএনপি কাছাকাছি আসছে। প্রেমের জন্য নয়, বিরোধিতার জন্য, প্রতিযোগিতার জন্য। রাজনীতির ময়দানে গত 2 বছর ধরে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগকে বাধা দেওয়ার জন্য
মূলত যুগপৎভাবে বিভিন্ন শ্রেণী সম্প্রদায় ব্যক্তি কাজ করেছে। একথা সত্য যে 17 বছরের ক্রমাগত শাসনে, শোষণে, তাদের অত্যাচারে সমাজের মানুষ দিশেহারা হয়ে পড়েছিল। বহু মানুষ কায়মনো বাক্যে চেয়েছিল যে আওয়ামী লীগের পতন হোক, কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগের পতনের পরে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত যেটা চলছে, সেক্ষেত্রে এদেশে একজন অন্ধ, একজন বোবা, একজন বেকুব কেউ বলতে পারবে না যে আওয়ামী লীগ জমানাতে যে মন্দ কাজগুলো হয়েছে তার চেয়ে এখন মন্দ কাজ কম হচ্ছে। একজন লোক বলতে পারবে না যে আওয়ামী লীগ জমানাতে যে ভালো কাজগুলো হয়েছে দেশের জন্য, জাতির জন্য, কল্যাণের জন্য, ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, তার চেয়ে আরো বেশি কাজ এই জমানাতে হচ্ছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে দেখেছি যে এক রাশ কথার ফুলঝুরি। তিনি কেবল কথা বলেই চলেছেন, কেউ শুনুক বা না শুনুক তিনি বলবেনই। কেউ টিটকারি করুক, হাসুক, মস্কারা করুক, এটা কোনো বিষয় নয়, তাকে হাসতেই হবে জনগণের সামনে, আর ক্রমাগত মানুষকে স্বপ্ন দেখাতে হবে, এবং যেন তেন স্বপ্ন নয়, একেবারে ডাহা মিথ্যা স্বপ্ন। এবং ক্রমাগত 18 মাস ধরে তিনি সেই মিথ্যার ভারে ডুবতে ডুবতে এমন একটা জায়গাতে তিনি ডুবে গেলেন যে এখন এই বাংলাদেশে ইউনূস নামে যে কোনো প্রাণী আছেন, জীবিত আছেন, বেঁচে আছেন, ভালো আছেন, কোথায় আছেন, কেমন আছেন, এটা নিয়ে কোনো মানুষের আগ্রহ নেই। মানুষ তাকে খুঁজে গালি দেওয়ার জন্য, মানুষ তাকে খুঁজে বদনাম করার জন্য। এবং অনেক ঘটনা ঘটে তিনি হয়তো সেই কাজগুলো করেননি, কিন্তু তারপরে লোকজন তাকে বকাঝকা করছে। এই যে তার ব্যর্থতা, এই ব্যর্থতার সঙ্গে সঙ্গে তিনি যে সকল শক্তি তৈরি করেছিলেন, রাজনৈতিক শক্তি, তার কিংস পার্টি, অনেকগুলো কিংস পার্টি তিনি তৈরি করেছিলেন। তার মধ্যে শুধু এনসিপিকে আমরা এখন একটা বাস্তব অবস্থায় দেখতে পেরেছি, কিন্তু এনসিপির বাইরে আরো প্রায় 30-35টি বা 40টির মতো কিংস পার্টি তৈরি হয়েছিল। তো সেই কিংস পার্টির মাধ্যমে একটি নির্বাচন বা একটি সাধারণ নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে একটি সংসদ, সেই সংসদের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, হোয়াট এভার মেবি, তার যে মাস্টার প্ল্যান ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, এটি মুখ থুবড়ে পড়েছে। তো ইউনূস জামানাতে যেটি হলো, প্রথমত আওয়ামী লীগের যারা লোকজন তারা মোরালি দুর্বল হয়ে পড়েছিল, যেটি এই গত 2 বছরের মাথায় বুমেরাং হয়েছে। তারা সেটাকে একের সেই দুর্বলতাটাকে তারা শক্তি হিসেবে, পুঁজি হিসেবে তারা সেটাকে এখন বিনিয়োগ করতে যাচ্ছে রাজনীতির ময়দানে। খুবই জটিল একটা বিষয়। এটা কি করে সম্ভব? প্রথমত হলো যে আওয়ামী লীগ জমানাতে তারা বারবার মনে করতো যে বোধহয় তারা মন্দ কাজ করেছে। 2014 সনের কাজটি ঠিক হয়নি, 19-এ আরো ঠিক হয়নি, 18-তে, 24-এ তো একেরই ঠিক হয়নি। আর এই কারণে আসলে আল্লাহর অভিশাপ নাজিল হয়েছে এবং সেই সমন্বয়কদের হাতে, কোটা বিরোধীদের হাতে আওয়ামী সরকারের পতন হয়েছে। এরকম নীতি কথা আওয়ামী লীগের অনেকে বলতো, কিন্তু এখন আওয়ামী লীগের সব লোক তারা যেটা বলছে সেটা হলো যে না, এই দেশ চালানোর জন্য আসলে শেখ হাসিনাকেই দরকার। শেখ হাসিনা যা করেছেন সঠিক করেছেন। বিএনপির অনেক লোক তারা এখন উচ্চ গলায় বলছে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনতে পারিনি, তাকে যদি বাংলাদেশে কেউ চিনে থাকে সেটি হলো শেখ হাসিনা চিনেছিলেন। তো সকল কথার ফলে কি হলো, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্পর্কে আলটিমেটলি দেশের রাজনীতিতে একটা স্পেস তৈরি হয়ে যায়। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে যারা ছিলেন, এর দুটো অংশ, একটা হলো ছাত্রদের মধ্যে যে অংশটি ক্যাবিনেটে ছিলেন অথবা ক্যাবিনেটে না থেকেও তারা মন্ত্রীর পদমর্যাদায় প্রভাব বিস্তার করেছে, যেমন হাসনাত, সার্জিস, তাদের ক্ষমতা কোনো অংশে কোনো মন্ত্রীর চেয়ে কম ছিল না।
অন্যদিকে ক্যাবিনেটে যারা ছিলেন, সেই ক্যাবিনেটে ছিলেন যেমন মাহফুজ ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন, নাহিদ ছিলেন। তো নাহিদ এখনো পর্যন্ত কোনো কিছু বলেনি এভাবে, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ সরাসরি যেটি বলেছেন সেটি হলো তারা ইউনূস সাহেবকে বুঝতে পারেননি, তারা কিচেন ক্যাবিনেটে ছিলেন না, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং তাদেরকে সামনে দেখিয়ে দ্য ওল্ড হ্যাগার্ড, বুড়ো বা বুড়ি ডাইনি যারা ছিল, তারা তাদেরকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। এই সকল কথার পাশাপাশি আবার বিএনপির যারা লোকজন আছে তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে কেউ খুশি নন। এই ভদ্রলোক নানা রকম আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে গেছে, সরকারের জন্য অনেকগুলো বোঝা তৈরি করে গেছে এবং আমাদের এই সমাজের যে বন্ধন ছিল, রাজনৈতিক বন্ধন, সামাজিক বন্ধন, সেই রাজনৈতিক সামাজিক বন্ধন ছিন্ন এবং বিচ্ছিন্ন করে দিয়েছে। এবং সেটা কেমন ছিল, জাস্ট একটা উদাহরণ দিই। সম্প্রতি যেটি প্রকাশ্যে চলে এসছে, একজন সাংবাদিক, নামই বলে ফেলি, সেটা হলো বিবিসিতে চাকরি করতে আকবর, তিনি আর পরবর্তীতে এই আকবর আবার ইউনূসের জমানাতে প্রেস মিনিস্টার রূপে তিনি চাকরি করেছেন লন্ডন দূতাবাসে। আকবরের একটি বক্তব্য যে তিনি রিপোর্ট করার জন্য একটি জেলাতে গেলেন এবং সেখানে গিয়ে তিনি জানতে পারলেন যে ওখানে আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগের যে এমপি সংসদ সদস্য, তিনি প্রতি মাসে বিএনপির ওখানে যিনি সাবেক এমপি তাকে 5 লাখ টাকা করে দেন, ডোনেশন দেন, যেন তিনি রাজনীতি করতে পারেন। এই ঘটনা সত্য, সে নাম বলেনি, কিন্তু সে জানে এবং সে বললে প্রয়োজনে আমি নাম বলবো, কিন্তু আমিও জানি এই ঘটনা সত্য। এরকম অসংখ্য ঘটনা, এই ঘটনা ঢাকা জেলায় ঘটেছে, এই ঘটনা নোয়াখালীতে ঘটেছে, এই ঘটনা যে কুমিল্লাতে ঘটেনি তাও কিন্তু বলা যাবে না। তো কাজেই এই যে রাজনীতি একটা সহমর্মিতা ছিল, অনেক কিছু আওয়ামী লীগের নেতারা নিয়ন্ত্রণ করতে পারতেন না, কিন্তু তারা বিএনপির সঙ্গে আসলে সম্পর্কটা নষ্ট করতেন না। কেন করতেন না? তারা জানতেন যে সামনে যদি নির্বাচন আসে তাহলে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে। তো সেক্ষেত্রে সংসদ সদস্যদের সাথে, সম্ভাব্য মন্ত্রীদের সাথে যেন তৃণমূল পর্যায়ে কারো সম্পর্ক নষ্ট না হয়, এটা যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু সেই কাজটি করতেন। তো ফলে কি হলো দেখুন, এই জামানাতে আওয়ামী লীগ নেই, অনেকে পালিয়েছেন কিন্তু সবাই পালাননি। আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, তারা জেলখানাতে আছে, কিন্তু ওই যে তারা যে বিনিয়োগ করেছিলেন তাদের জামানাতে, বিএনপির যে নেতাদেরকে তারা সাহায্য করেছিলেন, তারা এখন তাদেরকে সাহায্য করেন এবং সহযোগিতা করেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সব দিয়ে। এটা একটা রাজনীতির কালচার। এটা বঙ্গবন্ধুর জামানাতেও ছিল, পাকিস্তান জামানাতেও ছিল। মুসলিম লীগের অনেক শীর্ষ নেতারা আওয়ামী লীগকে সহযোগিতা করতেন, আওয়ামী লীগের অনেক নেতা মুসলিম লীগের করতেন, বঙ্গবন্ধু স্বয়ং শাহজিজকে মাসোহারা দিতেন। তো এই যে সামাজিক বন্ধনটা, রাজনীতির বন্ধনটা, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস নষ্ট করে দিয়ে গিয়েছেন। নষ্ট করে দিয়ে তিনি পুরো রাজনীতির জঙ্গল এটিকে অনেকটা খিচুড়ি বানিয়ে ফেলেছেন। আর এই খিচুড়ির কবলে পড়ে এখন বিএনপি রীতিমতো নাস্তানাবুদ হচ্ছে। তো যেটা বলছিলাম, রাজনীতি একটা গেম, একটা খেলা। এই খেলায় কৌশল আছে এবং সেই কৌশল ডক্টর মোহাম্মদ ইউনূস, ডিপ স্টেট, জামাত, এনসিপি সবাই কিন্তু শিখে গেছে এবং তারা বিএনপিকে খেলছে, বিএনপিকে নিয়ে খেলছে। খেলে তারা যে কাজটি করছে সেটি হলো সরাসরি বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো শক্তিকে মুখোমুখি করে দিয়েছে। এবং মাত্র 2 বছরের মাথায় আমি যেটা বললাম, যখন প্রথমত এনসিপির একটা 9ম শ্রেণীতে পড়ে, 10ম শ্রেণীতে পড়ে, এরকম 4-5 জন ছেলে মেয়ে, ইন্টারমিডিয়েট পড়ে এমন 3-4 জন ছেলে মেয়ে, তারা যখন
দিদারসে মাশরাফি বিন মুর্তজার মতো মানুষকে মাফ করত, তারা যখন সাবের হোসেন চৌধুরীর মতো মানুষের সঙ্গে মাফ করতো, তখন প্রশাসন নীরবে থাকতো এবং আওয়ামী লীগের লোকজন সামনে এগিয়ে আসার সাহস দেখাতো না। তাদের একটা মোরাল দুর্বলতা ছিল যে আমরা আসলে সত্যিই অন্যায় করেছি। কাজেই এই যে মব কিছু হচ্ছে বা যা কিছু হচ্ছে, এটা আমাদের প্রাপ্য। কিন্তু গত 2 বছরের ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা এবং গত 100 দিনে এই বর্তমান সরকারের কোনো সফলতা না থাকা, এই কারণে আওয়ামী লীগের সাহস বেড়ে গেছে, আওয়ামী লীগের শক্তি বেড়ে গেছে, তাদের নীতি নৈতিকতার যে জায়গাটি সেটি তারা রিগেইন করেছে এবং তারা মনে হচ্ছে যে না, আমরা সঠিক ছিলাম, এই জাতি মানে একমাত্র শেখ হাসিনা ছাড়া কেউ সফল হতে পারবে না। ফলে কি হচ্ছে, এখন তারা জামাতের সঙ্গে মারামারি করবে কল্পনাও করতে পারে না, এনসিপির সঙ্গে মারামারি করবে কল্পনাই করতে পারে না। এনসিপি বা জামাত তারা আসলে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে মারামারি করবে এটা তারাও কল্পনা করে না। তারা বরং অনেকেই দায় এড়ানোর জন্য আমরা তো এই কাজ করিনি, এটা সবই বিএনপি করেছে, তারেক রহমান সাহেব লন্ডন থেকে টাকা দিয়েছে, তো সালাউদ্দিন সাহেব ভারত থেকে টাকা দিয়েছে, তাদের টাকায় জুলাই বিপ্লব হয়েছে, তাদের টাকা দিয়ে ওই জুলাইতে যা কিছু হয়েছে দে হ্যাভ ইনভেস্টেড, এটা নুরু বলেছে, তারপর তারেক বলেছে, স্বয়ং তারেক রহমান সাহেবের যারা ঘনিষ্ঠজন তারাও বলেছেন যে তিনি হলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড। ফলে সত্যিকার অর্থে যারা মাস্টার মাইন্ড তারা এখন আর নিজেদেরকে মাস্টার মাইন্ড বলছেন না, তারা ঠেলে ঠেলে বিএনপিকে বলছেন যে এরা হলো মাস্টার মাইন্ড। কারেন্ট হলো সামনে যে রাজনীতির সমীকরণ আসছে সেই সমীকরণে যেন বিএনপি এবং আওয়ামী লীগ সরাসরি মাঠে আসে। আর সরাসরি মাঠে আসলে আপনি বুঝতে পারেন যে বিএনপি মূলত গত এই 3-4 মাস ধরে শক্তি অর্জন করার চেষ্টা করছে। অন্যদিকে আওয়ামী লীগ গত 17 বছর ধরে যে শক্তি সঞ্চয় করেছে, যে শক্তি অর্জন করেছে, যেটি গত 2 বছরের মানে জুলুম অত্যাচারে পরিবেশ পরিস্থিতি বা বিরূপ পরিস্থিতির কারণে এটি এখনো নিঃশেষ হয়ে যায়নি। ফলে আওয়ামী লীগে যা কিছু আছে এটুকুকে যদি আপনি একটা মেশিনে তৈরি করেন বা একটা শক্তিতে রূপান্তর করেন, আর বিএনপি যতটুকু অর্জন করেছে গত 4 মাসে সেটিকে যদি একটি শক্তিতে রূপান্তরিত করেন এবং দুটো শক্তি বা ফোর্সকে যদি মুখোমুখি দাঁড় করিয়ে দেন, আপনি খুব সহজেই বুঝতে পারবেন কারা বিজয়ী হবে, কারা লাভবান হবে, কারা ক্ষতিগ্রস্ত হবে। এবং এই কাজটি করার জন্যই জামাত, এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস, ডিপ স্টেট, এমনকি ভারত সবাই মিলে পুরো মাঠটিকে আওয়ামী লীগের জন্য একটা সুবিধাজনক অবস্থান তৈরি করে ফেলেছে, আর বিএনপির জন্য এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছে বিএনপি এখন নিশ্চিম নীরব একা। আপনি চিন্তা করুন যে সংগঠন এখন বিএনপির সাথে যারা যারা আছে, জুনায়েদ সাকি আছে, নুরুল হক নুরু আছে, তারপর আন্দালিব রহমান পার্থ আছে, সাদাত হোসেন সেলিম আছে, এখন তারা সংসদ সদস্য হয়েছেন, তারা তারেক রহমান সাহেবের খুবই আপনজন প্রিয়জন। তারা হয়তো তারেক রহমান সাহেবের জন্য যদি চান নেতা আপনার জন্য আমার সেই কলিজাটা খুলে আপনার হাতে দিলাম, আপনি এটাকে কলিজাটা ভুনা করে খেয়ে ফেলেন, এ কথা তারা বলতে পারবে। বা তারা যদি চান ওই যেভাবে নূরে আলম সিদ্দিকী সাহেব বঙ্গবন্ধুকে খুশি করার জন্য বক্তব্য দিয়েছিলেন যে হে নেতা, আপনি যদি চান তবে নিজের চোখ নিচে তুলে রক্ত জবার মতো আপনার হাতে তুলে দেব, কিন্তু আপনি যে বাকশাল করলেন সেটা সমর্থন করব না। তো সেইভাবে যারা জনাব তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন, তারেক রহমান সাহেব যাদেরকে বিশ্বাস করে ক্ষমতার একেবারে পাদপীঠে বসিয়েছে, তারা বলবে হে নেতা, যদি চান এই চোখ নিজের হাতে তুলে রক্ত জবার মতো আপনার কাছে দিয়ে দেব, আমার যে কলিজা সেই কলিজাটা নিজের গলার মধ্যে হাত দিয়ে কলিজাটা টেনে ছিঁড়ে বের করে আপনার হাতে দিয়ে দেব। কিন্তু যদি বলেন আওয়ামী লীগের সঙ্গে মারামারি করার জন্য, হে জনাব, এটি কি করে সম্ভব? আমি একা মানুষ, আমি তো সম্বলে মরে যাব, আমার কলিজা ছিঁড়ে
নিয়ে গেলে হয়তো আমি বাঁচতে পারি, চোখ না থাকলেও বাঁচতে পারি, কিন্তু আওয়ামী লীগের পাল্লায় যদি পড়ি তো জীবন নিয়ে টানাটানি। আমার তো সংগঠন নেই, আমার তো লোক নেই, জন্যই আমি যা আছি আমি একা। এই একা দিয়ে আমি আপনার জন্য সুপা চালাতে পারি, চাপা চালাতে পারি, আপনার জন্য সবকিছু করতে পারি, কিন্তু আমি তো আমার লোকবল দিয়ে আওয়ামী লীগের সঙ্গে পারবো না জনাব। এরকম একটা ডায়ালগ তৈরি হতে পারে। আর এই দৃশ্য দেখে জামাত, এনসিপির যারা লোকজন আছে তারা হাসতে পারে, মুখ হা 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 করে হাসতে পারে। তো কাজেই রাজনীতি যত সহজ যাচ্ছে, যত সহজ মনে হচ্ছে, আগামী দিনগুলোতে এগুলো এত সহজে যাবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।